জামাত শিবিরের জন্য বিরাট স্পেস ছেড়ে দিল বিএনপি। আসলে বিএনপি পিছু হচ্ছে এবং সাংগঠনিক নির্দেশনা দিয়ে স্থায়ী কমিটির বৈঠক করে জামাতকে ছেড়ে দিচ্ছে। জামাত তোমরা এই কাজটা করো, আমরা করা দরকার নেই। আমি থাকতে পারছি না কেন? যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে। এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আওয়ামী লীগের মিছিল দেখে মন খারাপ করে হেলিকপ্টারের রশিদ হয়ে না ওরা ওদের পলাইতে হবে সরকারকে পুরো বিপ্লবটাকে একেবারে সারা করে। ওই যে মিছিলগুলো হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে। দেখেন মিছিল দেখায় পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাশ দিয়ে দেখান। দেখেছেন গার্ড দিচ্ছে ওয়াকারন্দ প্রভু পা আর প্রফেসর ইউনূসের পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া করে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি, আওয়ামী লীগ ফিরে আসবে। এটা দিয়ে ভয় দেখানো হইলো, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইলো। মুখোমুখি দাঁড়াবো, দেখি কার শক্তি বেশি। যদি মাঠে শক্তি প্রদর্শন করতে চান করেন, অসুবিধা কি? জোর যার মুল্লুক তার। ওই সিস্টেমে যাইতে চাইলে কিচ্ছু করার নাই। ওই আগের সিস্টেম পুরানা সিস্টেম ভাঙ্গা চুরা চুরমার করে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু এই দেশে আবার একটা উলট পালট কিছু হবে। আর ওইটা যদি ঘটে তখন কিভাবে বলবেন আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই, গণতন্ত্রের মুক্তি চাই? ভাই গলা টিপা ধরবে তো, বুঝেন না কেন? ওই গলা টিপা ধরার আগে আসেন বলতেছে না এখন শরিয়া আইন চলে আসবে, এই দেশের নারীদের কি হবে? মাথায় তো আর ঘোমটা দিতে পারবে না, ফোঁটা দিতে পারবে না। পেট দেখা গেলে পেটে আলকাতরা মাইরা দিবে, ঘোমটা না দিলে চুল কাইটা দিবে। এই যে এইসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কেন জানেন? এই প্রোপাগান্ডা গুলো এই জন্য ছড়ানো হচ্ছে যেন এই ইসলামিক মাইন্ডের কেউ সামনে না আসতে পারে। ওদেরকে দাবায় রাখার এটা হলো সুকৌশল ভাই, আর কিচ্ছু না। দেখেন আমি থাম্বনেলে কি দিছি, দুইজন নারী আছে এখানে, সায়ন্তা শর্মা আর তাসনিম জারা। একজনকে দেখেন হেজাব পরা, কি সুন্দর লাগতেছে, কিন্তু আরেকজন কি অসুন্দর লাগতেছে? তাকেও সুন্দর লাগতেছে। অনেক গুণী নারী ডাক্তার তাসনিম জারা, ওর মাথাতেও ঘোমটা নাই, চুল খোলা। এই যে দুইজনকে দিলাম কেন? এই দুইজনকে আপনারা নাহিদ ইসলামের দুই পাশে দেখেন নাই, সবসময় দেখছেন। আর এই নাহিদ ইসলামকে প্রথম যেদিন সংসদ ভবনের সামনে বিরাট মঞ্চের মধ্যে পরিচয় করায় দেয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ছিল না ইমামের পাশে দুইজন, তাহলে বুঝা নেন শরিয়া আইন কি হবে। আপনাকে জোর করে মাথায় ঘোমটা দেওয়াবে না। আপনি কপালে ফোঁটা দিবেন না মাথায় ঘোমটা দিবেন না পেট খোলা রাখবেন, এটা আপনার ব্যাপার। আপনার সমাজ যদি আপনাকে এলাও করে আপনি যা ইচ্ছা তা করেন। সমাজে থাইকা তো সমাজের বাইরে যাইতে পারবেন না। আর সমাজের ভিতরে থাকতে গেলে একটা আইন মাইনা চলতে হবে, একটা নিয়ম মাইনা চলতে হবে, একটা সিস্টেমে চলতে হবে। আর ওই সিস্টেমটা কি? ওইটাই শরিয়া আইন। শরিয়া আইনের বাইরে তো কিছু নাই রে ভাই। আমরা যে একজন আরেকজনকে সালাম দেই, জিজ্ঞাসা করি কেমন আছেন, ভালো আছেন কিনা, এইটাই তো শরিয়া আইন। এখন একজন রাস্তায় একজন নারী দেখলেন, তাকে আপনি টিজিং করলেন, এটা শরিয়া আইনও তো এলাও করবে না। আমাদের বর্তমান আইন কি এলাও করে? নিশ্চয়ই করে না। আমাদের বর্তমান যে আইন আছে, দেশ যে আইনে চলতেছে, ওই আইনেই চলবে রে ভাই। ওই আইনের মধ্যেই বুঝছেন আপনি শরিয়া আইন খুঁজে পাবেন। শরিয়া আইন আলাদা কিছু তো না। এই আলাদা কিছু করে দেখানো হচ্ছে কেন? ভয় ঢুকাই দিতে চায়, নারীদের মনের মধ্যে ভয় ঢুকাই দিতে চায়। কিন্তু ভাই ওই টাইম কি এখন আছে? 4 কোটি নতুন ভোটার, একদম ইয়াং, 18 বছর বয়স, এই জেনারেশন জি আপনাদের এইসব ফালতু জিনিস খাবে না। গত 2 দিন যাবত একটা জিনিস খুব বেশি লক্ষ্য করতেছি, কিছু বুদ্ধিজীবী টক শোতে আইসা বলার চেষ্টা করতেছে জামাতে ইসলাম ধর্ম ব্যবসা করে, ইসলামকে ক্যাশ কইরা মানুষের মন জয় কইরা ভোট আদায় কইরা দেশের ক্ষমতায় যাইতে চায়। ইসলাম ধর্মের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। ও ভাই, রাজনীতি কি? রাজনীতি কারা করে? একজন রাজনীতিবিদ করে রাজনীতি। আর ওই রাজনীতিবিদ তৈরি হয় কিভাবে? এই সমাজ তৈরি করে। রাজনীতিবিদ সবার সাথে যোগাযোগ করে। কেন যোগাযোগ করে? এই যে সমাজের সবাই মনের কথা যায় না, সে কি করবে? রাষ্ট্র চালাবে। সমাজ যেভাবে চাচ্ছে সেভাবে রাষ্ট্রকে চালাইতে চাইবে। তাহলে আসেন, রাষ্ট্র কি ছিল না মদিনা রাষ্ট্র কিভাবে চলছিল? মদিনার সনদপত্র মানে কি? ওইটাই তো সংবিধান, মদিনার সংবিধান। ওই সংবিধান কিভাবে তৈরি হইলো? আল্লাহ রসুল কি মক্কা থেকে যাই ওই সুযোগ পাইছিল? না, ওই সুযোগ পায় নাই। সমাজের সবাইকে বুঝাইতে হয়েছে। তৎকালীন এই কাবিলা ওই কাবিলা
কাবিলার সাথে সবসময় ভাই মারামারি কাটাকাটিতে লাইগা থাকতো, কোনো নারীদের সম্মান ছিল না। এই অরাজকতা থামাইবার জন্য আল্লাহ রসুলকে কখনো কখনো যুদ্ধ করতে হয়েছে, কখনো কখনো সমাজের মুরব্বীদের নিয়ে বসতে হয়েছে এবং একটা আইন পাশ করতে হয়েছে। ওই আইন পাশ করেই তো মদিনা রাষ্ট্রটাকে চালাইছে। তার মানে কি ওইখানে রাজনীতি জড়িত ছিল না? রাজনীতির সাথেই তো ইসলাম জড়িত। তাহলে ভুয়া কথা কেন বলেন ভাই? পৃথিবীর কোনো মানুষই রাজনীতির বাইরে না, সবাই রাজনীতির সাথে জড়িত। কারণ আপনি আমি সবাই ট্যাক্স দেই। রাস্তায় একটা ফকির আছে না, সেও তো ট্যাক্স দেয়। হয়তো বলবেন সে আবার কেমনে ট্যাক্স দেয়? ভাই ফকির কি ব্রাশ কিনে না, টুথপেস্ট কিনে না দাঁত মাজার জন্য? ওইখানে কি ট্যাক্স দিচ্ছে না? ওই যে খাবার কিনতেছে ওইখানে কি সে ট্যাক্স দিতেছে না? চাল কিনতে যাক, ডাল কিনতে যাক, কোনটাতে ট্যাক্স নাই? ট্যাক্স তো সে দিতেছে। তার মানে কি তার পয়সায় রাষ্ট্র চলতেছে। আর রাষ্ট্র কে চালাইতেছে? আমরা একটা প্রতিনিধি বাইছা দেই, ওই প্রতিনিধি যায় রাষ্ট্র চালায়, উনি দেশের প্রধান হয়। কথাগুলো কেন বললাম? এই যে টক শোতে যারা এইসব কথাবার্তা বলতেছেন, এই বলার পিছনে কারণ কি জানেন? তারাও বুঝা ফেলাইছে মনে মনে, হায় হায় এরা তো চলে যাইতেছে। ডাকসু আর জাকসু নির্বাচনের পরে ওরা বুঝা ফেলাইছে ভাই দেশ কোন দিকে যাইতেছে। এটা ভাই পাগলও যখন বুঝে, আর এরা তো ভাই পণ্ডিত মানুষ, এরা না বুঝার কোনো কারণ নাই। আর ওই বুঝা ফেলানোর কারণেই ওই যে ওইসব কথাবার্তা নিয়ে আসে। ইসলাম নিয়ে কেন রাজনীতি করবে, ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে, আবার বলে শরিয়া আইন কেন আসবে, শরিয়া আইন চলবে না। কেন ওরা এই মুহূর্তে শরিয়া আইন নিয়ে কথা বলতেছে? কারণ ওই যে তারা বুঝা ফেলাইছে সামনে যে ফাইনাল খেলাটা আসতেছে, ওই খেলায় মারাত্মক খেলা দেখাবে তো ইসলামিক মাইন্ডের সবাই। আগামীকাল 18 তারিখ ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে নাইমা যাইতেছে। আচ্ছা, ওনারা দাবি দাওয়া করতেছে কার কাছে? সরকারের কাছেই তো, নাকি না অন্য কোনো দলের কাছে? নিশ্চয়ই সরকারের কাছে তাদের দাবি। তাহলে কেন বিএনপির মতো বড় দল রিয়াকশন দিল? জামাত ইসলাম যদি তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে, তাহলে আমরাও আমাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবো। তাহলে বিএনপি দাবি দাওয়া কি আর জামাত ইসলামের দাবি দাওয়া কি? জামাত ইসলামের দাবি দাওয়া জুলাই সনদপত্র ঘোষণা দিতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে, এবং স্বৈরাচার শাসকের সঙ্গে যারা ছিল 14 দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের এই নিষিদ্ধ দাবি চাওয়াটা ভাই অযৌক্তিক কিছু না। কারণ কি জানেন? 3 দিন আগে শেখ হাসিনার যাওয়ার 3 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আর ওই নিষিদ্ধ করার জন্য তাল দিছিল কারা, দস্তখত দিছিল কারা? এই 14 দল দিছিল ভাই। যার জন্য ওনারা চাইতেছে যদি ওই দিন বিএনপি কে নিষিদ্ধ করতো, বিএনপি নিশ্চয়ই চাইতো, তাই না? কিন্তু বিএনপি এখন কি চায়? যে না, আমরা এইসব নিষিদ্ধ চাই না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। এই দাবিতে ওনারা রাস্তায় নামবে। আর ওনারা রাস্তায় নামতেছে জুলাই সনদপত্রের ঘোষণা, পিআর সিস্টেম, স্থানীয় নির্বাচন এবং এদের নিষিদ্ধ। এখন দেখেন এই যে জামাত ইসলামের চাওয়ার সাথে বাংলার জনগণের মত আছে ভাই। মত আছে কিভাবে বুঝবেন আপনি? এটা বোঝার জন্য সহজ রাস্তায় কমেন্ট বক্সে চলে যাবেন। জামাত ইসলামের কোনো পোস্টে কমেন্ট বক্সে যাওয়ার দরকার নাই, ওনাদের কমেন্ট বক্সে যান। যারা এটার প্রতিবাদ করতেছে যে না আমরা এগুলো মাইনা নেই না, আমরা পাস কইরা সংসদে যায় পাস করুন, তাদের কমেন্ট বক্সটা দেখেন তো। হায় হায়, তাদের কমেন্ট বক্সে যায় দেখবেন জামাত ইসলামের পালের মধ্যে হাওয়া দিতেছে, সবাই জামাত ইসলামের পক্ষেই তো কথা বলতেছে। তাহলে আপনাদের যে এই দাবি দেওয়াটা, এটা কি জনগণের বিপক্ষে চলে যাইতেছে না? নিশ্চয়ই জনগণের বিপক্ষে চলে যাইতেছে। কারণ আপনারা তো ওই ইমেজটা গড়ে তুলতে পারেন নাই। গত 12-13 মাসের আপনাদের যে ইমেজ, আর ওই ইমেজ থেকে যদি এখন ঘুরে দাঁড়াইতে চান, তাহলে আমি মনে করি আপনাদেরই বলা উচিত। কারণ আপনাদেরই তো 450 শহীদ হয়েছে, আপনাদের দলের লোক। আপনারা বলেন ওই 450 মায়ের বুকের হাহাকার কি আপনাদের কানে পৌঁছায় না? পৌঁছায় যদি, তাহলে আপনারাই বলেন না কেন জুলাই সনদপত্রের ঘোষণা দাও, এক্ষুনি দাও। আর উচ্চ কক্ষের পিআর সিস্টেম, এটা সবাই মাইনে নিতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, নিম্ন কক্ষেরটা নিয়ে কথা বলতে পারেন, হ্যাঁ নিম্ন কক্ষ নিয়ে কথা বলতে পারেন, ওইটা হয়তো সবাই মাইনা নিবে ভাই। কিন্তু আপনারা কিছুই মানবেন না, সবসময় খালি বলবেন সবই আমরা কইরা দেবো। কিন্তু এই যে কইরা দেবো, এই বিশ্বাসটা তো আগে আনতে হবে। ওই বিশ্বাসটা তো আপনাদেরকে করতেছে না, এটা তো প্রমাণ পাইছেন আপনারা এই ডাকসু নির্বাচনে, জাকসু নির্বাচনে, এটা প্রমাণ পাইছেন না? আর আপনারা নিজেরাও জানেন স্থানীয় নির্বাচন যদি আগে দিয়ে দেওয়া হয় কি হবে এই দেশে। স্থানীয় নির্বাচনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওনারা নিজেরা ভাই মাথা ফাটাফাটি কইরা এই পৃথিবী থেকে বিদায় নেবে। বহু মার বুক খালি হবে। কারণ কি জানেন? বহু নেতা তো, নেতার অভাব নাই। এক এক জায়গায় খুঁজলে আপনি 2 ডজন নেতা পাবেন। ওই নেতাদের চাপেই আপনারা খেতা হয়ে যাবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়ের মাঝে একটা মিল খুঁজে পাওয়া যায়। ছাত্র শিবির জন্ম নিয়েছে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। কিন্তু সেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারেন নাই। বহু মাইট খেয়ে তারা অনেকটা নিশ্চুপ হয়ে পালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে, যেন তারা চলে গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জাকজমক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভিপি পর্যন্ত হয়েছিলেন জসিমউদ্দিন সরকার সেই 80 দশকে। আবার দেখছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জমজমাট অবস্থায়। বামপন্থীদের সাথে প্রায়ই তাদের সংঘর্ষে ছাত্র শিবিরেরই প্রভাবটা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছিলাম। আর সেই ছাত্র শিবির বিনা রক্তপাতে, কোনো ধরনের রক্ত না ঝরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় করলেন এবারের ডাকসু নির্বাচনে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় উনার আত্মীয় স্বজনরা, উনার প্রতিবেশীরা উনাকে থাকতে দেন নাই। উনার সহ পাঠীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে উনার মদিনায় হিজরত করতে হয়েছে, উনার চলে যেতে হয়েছে মক্কা ছেড়ে। মদিনায় গিয়ে উনি অনেকগুলা যুদ্ধ করেছেন। মক্কা থেকে উনার প্রতিপক্ষরা, ইসলামের
দুশ্মনেরা গিয়ে উনার সাথে মদিনায় যুদ্ধ করলেন। অনেকগুলা যুদ্ধ হলো মদিনায় থাকা অবস্থা উনার। সেই মদিনায় যুদ্ধ করতে করতে মদিনায় উনি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মদিনার মানুষেরা শান্তিতে থাকলেন। সেই শান্তির বার্তা চলে গেল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র এত সুন্দর, মানুষ এটাকে উদাহরণ হিসাবে দেখার জন্য, জানার জন্য মদিনায় আসা শুরু করলো। ট্যুরিজম শুরু হয়ে গেল মদিনায়। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কায় যখন বিজয় করতে আসলেন তখন একটা ফুটা রক্তপাত উনার হয় নাই। যেই মক্কায় উনাকে থাকতে দেয় নাই, সেই মক্কায় উনি যখন বিজয়ের বেশে এসেছেন তখন ওই প্রতিপক্ষরা, ওই কাফেররা তারা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন। অনেকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়েছেন এবং আত্মরক্ষার জন্য ভয়ে কম্পিত অবস্থায় ছিলেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে, যেখানে তাদের রক্ত ঝরেছে, তাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে। এখানে তাদের প্রথম শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80 দশকে শহীদ হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে নাকি ছাত্র শিবির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসিম আলীকে ফাঁসির মাধ্যমে শেখ হাসিনা দুনিয়া থেকে বিদায় করেছে। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ফুটা রক্ত না জড়িয়ে সাদিক কায়ুম, ফরহাদ হোসেন আর মহিউদ্দিনরা বিজয়ের মালা পড়েছেন। এজন্য আমি বললাম আল্লাহ রাসূলের মক্কা বিজয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয়ের মাঝে একটা বিশাল মিল রয়েছে। এই মিলের পিছনে পজিটিভলি যদি আপনারা নেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তারাও সেই আল্লাহর রাসূলের আদর্শেই নিজেদের জীবন গড়েছেন এবং সেই আদর্শে নারী পুরুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা ছাত্র শিবিরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। কার্যত এইটা মজার একটা ডিসকাশন। বাংলাদেশের রাজনীতিতে একটা কমন প্র্যাকটিস, এটা জামাতও করে, বিএনপিও করে, সবাই করে, যুগ যুগ ধরে এটা চলে আসে। যদিও সেই মুঘল আমলে কিংবা এমনকি স্বাধীন বাংলাদেশেরও একটা দীর্ঘ সময় যাবত এই কালচার ছিল না। আসুন সেই কালচারটা কি আমরা প্রথমে এটা বুঝি। সেটা হচ্ছে গ্রাম্য সালিশ। এই সালিশি এটা কিন্তু কোরআনেও আছে, কোরআনিক থিওরি। সালিশি করে সব সমাজে একদম ফর্মাল বিচার প্রক্রিয়া যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলো আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিজ্ঞ তাদেরকে ডেকে সালিশি করার চেষ্টা করো। সালেস থেকে সালিসি, এর মানে তৃতীয় পক্ষ এসে মীমাংসা করে দিবে, আরবিট্রেশন। তো এটা প্রাচীনকাল থেকে ছিল। এখন বাংলাদেশেও সালিশি প্রথা ছিল, এখন কমে গিয়েছে ড্রাস্টিক্যালি। এখন অন্য ফরম্যাটে সালিশি আসছে। এক সময় সালিশি প্রথার একটা সুন্দর কাঠামোগত দিক ছিল। এই সালিশি করতো কারা? সমাজের বিজ্ঞ লোকজন, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, স্কুলের শিক্ষক, স্কুলের হেডমাস্টার, যিনি শিক্ষিত, খুব কমই শিক্ষিত ছিল গ্রামে। তার মধ্যে যারা শিক্ষিত তাদেরকেই সালিশি হিসাবে মানত সাধারণত। যাদের অনার্স মাস্টার্স বা ডিগ্রি মাস্টার্সের ডিগ্রি আছে, কামেল পাশের ডিগ্রি আছে, বেসিক্যালি তাদেরকে ডাকা হতো। এটা ছিল ক্রাইটেরিয়া। কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে ডেটোরিয়েট হয়, যে যার টাকা আছে তাকে ডাকা শুরু হয়। মানে যার টাকা আছে সে প্রভাবশালী, আর যে প্রভাবশালী তাকে সালিশিতে ডাকে। এবং টাকা প্লাস যার সন্তান বেশি, বেশি শক্তি বেশি, সেই সালিশ। এবং সে ধমক টমক দিয়ে যে কাউকে জিতিয়ে আসতে পারে। এই সিস্টেমটা কারাপ্টেড হয়ে গেছে। এরপরে টাকা থেকে এটা পলিটিসাইজ হয়ে গেছে, বিশেষ করে আওয়ামী লীগের গত 15 বছর। যে বিএনপি জামাত বা অন্য কেউ সালিশি করতে পারবে না, সালিশি করবে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের লোকজন করলো তার, সেটারও একটা স্ট্রাকচার ছিল, একটা কাঠামোগত সুন্দর রূপ ছিল, যে আওয়ামী লীগের মধ্যে যারা শিক্ষিত ভদ্র বা টাকা পয়সা আছে তারা এসে বসে একটা উভয়ের কথা শুনে একটা সালিশি করে দিয়ে যেত, রোয়েদাত হতো। কিন্তু পরবর্তীতে এই ফর্মাল সালিশি এটা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে। আইনের শাসনের দিকে দেশ যেতে শুরু করে। আইনের শাসন বলতে আইনে আশ্রয় লাভ, কিছু হলেই মামলা করো। এক সময় অনেক বড় বড় অঘটন এটা স্থানীয় সালিশির মাধ্যমে সমাধান করা হতো, কিন্তু পরবর্তীতে এই সালিশিটা থানায় যাওয়া শুরু করে। থানা কোর্ট ছাড়া মানুষ চেনে না কিছু। সালিশি ব্যাপকভাবে কমে, এখন ওগুলো মামলায় রূপান্তরিত হয়েছে, যে কোর্টে বুঝবো কিসের সালিশি। এটা সাধারণত সালিশি ব্যবস্থাটা করাপ্টেড করার কারণে, পলিটিসাইজ করার কারণে, যে ভালো লোক নাই সালিশ, সালিশ মানে তো বাটপার, এটা তো আওয়ামী লীগের লোক, এরকম একটা সিস্টেম আমাদের সমাজে চালু হয়েছিল। পরে এখন আওয়ামী লীগ পালিয়েছে, এখন ওই আগের মতো ফর্মাল সালিশি নাই, কিন্তু এখন এক প্রকার সালিশি আছে। কি সেটা? এই ফর্মাল সালিশি থাকা দরকার। এমনকি যারা ভালো সৎ পুলিশ অফিসার, তারা অনেক সময় আপনি যদি আমরা যা বলছি
সোশ্যাল সায়েন্সের বিভিন্ন ফেনোমেনন বিশ্লেষণ করে বলছি। এগুলো মনের মাধুরী মিশিয়ে কথা বলা নয়, এটা বিশ্লেষণের ফাইন্ডিংস। ভালো সৎ পুলিশ অফিসার থানায় মামলার করতে গেলে অনেক সময় পরামর্শ দেবে, আপনারা এটা স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেন, পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেন, না পারলে তারপরে আসেন। এটি হওয়া উচিত, কারণ মামলা জট থেকে শুরু করে এমনকি যারা আইন পড়েন, আইনের ছাত্র হিসেবে ওই সালিসির অনেক বিষয় আছে, এবং সালিসি রোয়েদাতের আইন রয়েছে, রোয়েদাতের আইনি ভিত্তি রয়েছে। এটা বাংলাদেশের আইন কর্তৃক, আদালত কর্তৃক স্বীকৃত। সেই জায়গায় 5 আগস্টের পরে সালিসি কি রূপ নিয়েছে? ফরমাল সালিসি নাই। 5 আগস্টের পর তো মানে সাপোজ কোথাও কোনো অঘটন, সাপোজ একজন পুরো চিত্রটাই এরকম, আমি একটা প্র্যাকটিক্যাল সত্য ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই। একজন লোক মারা গেছে, তাকে কবর দিবে তার জমিতে, কবর খুঁজতে গেছে, এক মহিলা এসে বাধা দিচ্ছে যে এই জমি আমার, অথচ ওই জমি যে ব্যক্তি মারা গেছে তার। কিন্তু ওই জমির মানে একটা ডিসপিউটেড বিষয়, যে এক মহিলা দাবি করছে। এখন কবর দিতেই দিবে না, 3 দফায় কবর করতে বাধা দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই মহিলা প্রায় 100 বিএনপি পান্ডাদের ডেকে এনেছে এবং গুরুত্বপূর্ণ বিএনপি নেতাদের সহায়তায়, যদিও শেষ পর্যন্ত ওই বিএনপির পান্ডারা এসে কিছু করতে পারেনি, ওইখানেই কবর হয়েছে, কারণ এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করেছে অথবা তাদেরকে ওখান থেকে সরে যেতে বলেছে, যেটা আমরা দেখছি। এখন 5 আগস্টের পরে সালিসিটা হচ্ছে মূলত এরকম যে কেউ বেকায়দায় পড়বে, বিএনপির কোন নেতাকে কিছু টাকা পয়সা দিলে 100 লোক পাঠিয়ে দেবে, তারা যে বলে দিবে এটা এরকম এরকম না, চলে যাবে। এই ইনফরমাল মাস্তানি, এটা হচ্ছে 5 আগস্টের পরে সালিসি। আর এটা বেসিক্যালি কারা করে? বিএনপি করে। আর জামাতের লোকজন, শিবিরের লোকজন সৎ, তারা তো আর এই ইনফরমাল মাস্তানি সালিসি করতে যায় না। তবে ফরমাল যে সালিসি প্রথাটা ছিল, ভদ্র লোকজন ন্যায় বিচার করবে, এটা তো এই মাস্তানি টাইপের কাজের কারণে উঠে গেছে। এতে লাভ কি? এই যে মাস্তানি করে, এতে বিএনপির জনপ্রিয়তা মাটির সাথে মিশে যাচ্ছে। এমনিতে বিশ্ববিদ্যালয় লেভেলে বিএনপি ধঞ্চা, আর গ্রামগঞ্জে বিএনপিকে ঘৃণা করে। এরা কারা? মানুষের কবরে লাশ দাফন করতে এসে বাধা দেয় বিএনপি সন্ত্রাসীরা। এরা এসে বিড়ি খায়, গাঞ্জা খায়, আর মব সৃষ্টি করার মতো একটা অবস্থা সৃষ্টি করে। কিছু হলেই অমুক পান্ডাদের ডাকো, তমুক পান্ডাদের ডাকো। তার কোনো কাজ নাই, পেশা নাই, কিচ্ছু করে না, মোটরসাইকেল আছে একটা, ওইটা নিয়ে ঘুরে। আর এরকম কোন সালিসির প্রয়োজন হলে ওখানে যে একটু মব সৃষ্টি করে, কিছু টাকা পয়সা খেয়ে আসে। হয়তোবা ওই ছেলেদের, ওই বিএনপি নেতাকর্মীদের কিছু কর্মসংস্থান হয়, কিন্তু বিএনপির ভোটের হিসাব নিয়ে জয় বাংলা হয়ে যাচ্ছে। 2 দিন পর মেম্বারি চেয়ারম্যান ইলেকশন করতে পারবে না। ওইসব মব সৃষ্টি করতে গেলে মানুষ ঝাড়ু পুটে করে তাড়িয়ে দিবে। অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গায়। ওই সালিসি যে করতে চায় ওকে সহ বাঁধে দড়ি দিয়ে, এই ঘটনা শুরু হয়ে গেছে। এটা বিএনপি টের পেয়ে বিএনপি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।